হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সামনে আমরা যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা ওমেগা জেনিয়াস 26 এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। আমাদের আজকের লেকচারটি হচ্ছে রসায়ন বিজ্ঞান অধ্যায় 11। তোমরা জানো যে এই অধ্যায় 11 কিন্তু অনেক কঠিন বলে মনে হয়, কিন্তু আমি মনে করি ওমেগার প্রতিটি লেকচার যদি তুমি অধ্যায় 11 থেকে ভালোভাবে ফলো করো তাহলে এখান থেকে তুমি প্রতিটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে যদি তুমি এই অধ্যায় থেকে দুটি সৃজনশীলের সঠিক অ্যান্সার করতে চাও তাহলে আমি মনে করি এই লেকচারগুলো তোমার জন্য। তাহলে তুমি কি করতে হবে? আমি একটা কথা বিশ্বাস করি, যারা অভিসারের এই রসায়নের অর্থাৎ 11তম অধ্যায়টি প্রতিটি ক্লাস সঠিক এবং সুন্দরভাবে মনোযোগ দিয়ে করো তাহলে তুমি বোর্ড পরীক্ষায় 100% শিওর থাকো দুটি সৃজনশীল পাশাপাশি জ্ঞানমূলক এবং অনুধাবন এবং 3 থেকে 4টা এমসিকিউ একেবারে পানির মতো করে তুমি অ্যান্সার করতে পারবা। আমি তোমাকে শিওর শট দিচ্ছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করে দিই আমাদের মূল লেকচার। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অধ্যায় 11 থেকে আমরা যে টপিকসগুলো এখানে মেনশন করেছি সেটা হচ্ছে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন কি কিন্তু যারা এইবার এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য যেহেতু শর্ট সিলেবাস, তাই আমাদের আজকের লেকচারটি হচ্ছে হাফ শর্ট। এই হাফ শর্ট ক্লাস করলে তুমি শিওর শর্ট 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এই অধ্যায়টি ভালো করে জানতে চাও তাহলে তোমাদের বেসিক অবশ্যই স্ট্রং হতে হবে, আর স্ট্রং হওয়ার জন্য এই ক্লাসটি তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমরা এখানে আমি উল্লেখ করেছি যে হাইড্রোকার্বন কি। লুক অ্যাট হাইড্রোকার্বন। বেসিক বিষয়টা হচ্ছে যে হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগ। আবারও বলছি, হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোকার্বন কি দেখো তো, হাইড্রোজেন প্লাস কার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগের নাম কি? হাইড্রোকার্বন। এখন তুমি যদি বলো তাহলে জৈব যৌগ কি? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, জৈব যৌগ যদি তোমাকে ভালোভাবে জানতে হয় তাহলে তুমি অবশ্যই জানবা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের কথা। কারণ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত যৌগের নাম হচ্ছে জৈব যৌগ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্র্যাকশনটা কোথায়? দেখো, কার্বনের সাথে হাইড্রোজেন আসলে হাইড্রোকার্বন হয়, কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন পাশাপাশি অক্সিজেন আসলে সেটা কি হবে? জৈব যৌগ হবে। এটা একবারে শর্ট ফর্ম। ওকে, সো এই পাশে আমি লিখেছি কি হাইড্রোকার্বন, আর এই পাশে কি আছে? তোমার জৈব যৌগ। তুমি যদি জৈব যৌগের আরো বেশি ডিপ জানতে চাও তাহলে তোমাকে চলে যেতে হবে 1808 সালে। 1808 সালে একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি বলেছিলেন যে জৈব যৌগ হচ্ছে প্রাকৃতিক, যার নাম হচ্ছে বার্জেলিয়াস। এই বার্জেলিয়াস নামক সায়েন্টিস্ট তিনি বলেছিলেন যে জৈব যৌগের উৎপত্তি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে, যার নাম উনি দিয়েছেন প্রাণশক্তি মতবাদ। তাহলে জৈব যৌগ চিনতে হলে বা জানতে হলে আমাকে চলে যেতে হবে প্রাণশক্তি মতবাদে। আর প্রাণশক্তি মতবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জৈব যৌগকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়। জৈব যৌগ হচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাকে জৈব যৌগ জানতে হবে, শিখতে হবে, আহরণ করতে হবে। তাহলে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? তুমি শুনলে অবাক হবা যে জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি। কত কোটি ভাইয়া? 1 কোটি। মানে জৈব যৌগের সংখ্যা হচ্ছে 1 কোটি, আর অজৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 80,000 থেকে 1 লাখ। তার মানে বিশাল একটা অঙ্ক এখানে, বিশাল একটা ব্যবধান। মানে হচ্ছে জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি। কিভাবে এত কোটি জৈব যৌগ আবিষ্কৃত হলো? তাই 1815 সালে এসে বিজ্ঞানী ফ্রেডেরিক ওহলার বা উইলার, উনি সর্বপ্রথম 1815 সালে তিনি প্রস্তাব করেন অর্নিথিন একটা চক্র। কি চক্র ভাইয়া? অর্নিথিন। অর্নিথিন একটা সাইকেল। তো বলে স্যার এটা কি? দেখো তো ভাইয়া, এই অর্নিথিন সাইকেলের মাধ্যমে তিনি অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুতির মাধ্যমে উনি ঘোষণা দিয়েছেন যে জৈব যৌগকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে ছিল কি বার্জেলিয়াসের কথা, যিনি বলেছেন প্রাণশক্তি মতবাদের মাধ্যমে, অর্থাৎ
প্রাকৃতিক পরিবেশ থেকে, জীবন্ত উদ্ভিদ এবং প্রাণীর দেহ হতে পাওয়া যায় জৈব যৌগ, এবং যেই জৈব যৌগকে মানে অর্গানিক কম্পাউন্ডকে আমরা বিশ্লেষণ করলে পেয়ে যাব কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কিন্তু তাহলে হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন সম্পর্কে কোনো মতবাদ নাই। হাইড্রোকার্বন তুমি যদি জানতে চাও তাহলে আমি যদি বলি হাইড্রোকার্বন ব্যাপারটা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন, হাইড্রেটস অফ কার্বন। তাহলে এটা কি আবার হাইড্রোকার্বন আবার হাইড্রেটস অফ কার্বন? মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো হাইড্রেটস অফ কার্বন মানে হচ্ছে, দেখো হাইড্রোজেন, হাইড্রেটস প্লাস কি কার্বন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? লুক অ্যাট H2 আর এটা কি O2, তাহলে H2O2 এটাই হয়তো বা জৈব যৌগের প্রাথমিক একটা সংকেত, যেখানে থাকতে হয় 1:2:1 অনুপাত, অর্থাৎ কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন কয়টা? একটা। এটাই হলো জৈব যৌগ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এখানে ধরো যে জৈব যৌগকে যদি আমি এভাবে ডিনোট করি, দেখো এখানে একটা N আমি লিখি, আর N এর মান যদি আমি 6 লিখি তাহলে কি দাঁড়ায়? C6H12O6, রাইট? এটা কিন্তু একটা গ্লুকোজ, আর গ্লুকোজ কিন্তু একটা জৈব যৌগ। কথা কি বুঝতে পারছি? গ্লুকোজ কি একটা জৈব যৌগ। তাহলে তুমি দেখো আমরা যে সকল খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট খাই, তারপর হচ্ছে প্রোটিন খাই, প্রোটিনে কিন্তু আবার কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন আছে, অ্যামাইনো অ্যাসিড, তাই তো? আবার আমরা যে ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাই, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, সেখানেও কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, সবই কিন্তু জৈব, দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড। তার মানে হচ্ছে ভাইয়া জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিড মানে হচ্ছে জৈব যৌগ। আর তুমি যদি স্পেশালি শুধু হাইড্রোকার্বন নিয়ে জানতে চাও, শুধু হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বনে আমার কি থাকবে? হাইড্রোজেন থাকবে প্লাস কার্বন থাকবে, অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে অধাতু, কার্বনও কি অধাতু। এদের মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে তৈরি হবে নতুন নতুন ভ্যারিয়েন্ট, নতুন নতুন আপনার যৌগ, দ্যাট ইজ হাইড্রোকার্বনের যৌগ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝে গেছো যে জৈব যৌগ হতে হলে আমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন লাগবে, আর হাইড্রোকার্বন হতে হলে শুধু কার্বন আর হাইড্রোজেনই যথেষ্ট। তাহলে তুমি কি এটা বলতে পারো না যে সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বন নয়? এটা তোমাকে অবশ্যই জানতে হবে। কারণ কি, আমরা জৈব যৌগ হতে হলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকবেই, পাশাপাশি এই কার্বন, হাইড্রোজেন মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পাশাপাশি থাকতে হবে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এরাও কিন্তু থাকবে। তবে এদের দিয়ে তৈরি হবে কি জানো? জৈব যৌগের কিছু ডেরিভেটিভস, মানে উদ্ভূত বা জাতক তৈরি হবে। ওকে, তাহলে তোমরা এখানে যেটা শিখলা যে জৈব যৌগ হলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন লাগবে, আর হাইড্রোকার্বন হতে হলে কার্বন আর হাইড্রোজেনই যথেষ্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে জৈব যৌগ কি এবং হাইড্রোকার্বন কি, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে হাইড্রোকার্বন নিয়ে আমাদের আরও কিছু মতৈক্য আছে, আরও কিছু জানার আছে। সো জেনে নেই পরবর্তী স্লাইডটি। আসেন আমরা এখন পরবর্তী স্লাইডে যাব, সেটা হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন তোমরা যদি আমরা জানি যে এই পৃথিবীতে প্রাক ঐতিহাসিক যুগে প্রাকৃতিক দুর্যোগ এবং ডিজিস্টার যেটাকে বলা হয়, এই সকল কারণে পাহাড়ি ধস হতো, এবং পাহাড়ে বিভিন্ন গাছপালা, জীবজন্তু, মানুষ এবং পশু পাখি সবকিছু মাটির নিচে চাপা পড়ে যায়, এবং সেই মাটির নিচে যে চাপা পড়ে গেল প্রায় কয়েক মিলিয়ন কিংবা বিলিয়ন বছর পূর্বে যখন পাহাড় ধস হতো, সেই ধসের কারণে সব জীবন্ত উদ্ভিদ এবং প্রাণী মাটির নিচে চাপা পড়ে যায়, এবং সেখানে এগুলো পচে তৈরি করে বিষাক্ত গ্যাস, আর সেই গ্যাস থেকেই আমরা বিভিন্ন তাপমাত্রায় তৈরি করতে পারি, বিশেষ করে মিথেন গ্যাস থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস, দ্যাট ইজ পেট্রোলিয়াম শিল্প যেটাকে বলা হয়, এরপরে আসছে তোমার অকটেন আসছে, ডিজেল আসছে, পেট্রোল আসছে, তোমরা এগুলো অবশ্যই জানো, কেরোসিন আসছে, এবং লাস্টে যেটা আসছে সেটাকে আমরা বলি কি বলতো, বিটুমিনাস বা পিচ, যেটা রাস্তা ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রায় 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এটা পেয়ে থাকি, আর মাত্র 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পেয়ে থাকি প্রাকৃতিক গ্যাস, দ্যাট ইজ মিথেন। এই মিথেনটাই মূলত আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমাদের এটা হচ্ছে জীবাশ্ম একটা অধ্যায় এবং খনিজ সম্পদ, তাই এই অধ্যায় থেকে আমাদের করণীয় হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ। ওকে, তাহলে হাইড্রোকার্বন নিয়ে যদি আমি এখন বলি যে হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, তাই না ভাই? কার্বন এবং কি হাইড্রোজেনের যৌগ। তাহলে হাইড্রোকার্বন কয় ধরনের হয়ে থাকে, কয়টা টাইপের হয়ে থাকে হাইড্রোকার্বন, সেই নিয়ে আমাদের আজকের লেকচার।
মাই ডিয়ার স্টুডেন্টস, হাইড্রোকার্বন আমি যদি একটু স্টার্ট থেকে দেখি তাহলে হচ্ছে এটা হবে আপনার অ্যালিফ্যাটিক আর এটা হচ্ছে কি অ্যারোমেটিক। তাহলে অ্যালিফ্যাটিক কারা? লুক অ্যাট অ্যালিফ্যাটিক। দেখো আমরা একটু অ্যালিফ্যাটিকটা দেখব। অ্যালিফ্যাটিক আর এটা হচ্ছে কি বলো তো ভাইয়া? অ্যারোমেটিক। অ্যারোমেটিক, অ্যারোমেটিক। সো এগুলো তোমাদের একটু জানতে হবে, কারণ জানতে হলে বুঝতে হবে। আসো আমরা একটু দেখি এর পরবর্তীতে কি বলা হয়েছে। অ্যালিফ্যাটিক কারা? লুক এট অ্যালিফ্যাটিক কারা। অ্যালিফ্যাটিক হতে হলে তোমার কার্বন কার্বন এরকম সিঙ্গেল বন্ড থাকতে হবে অ্যালিফ্যাটিকে, ঠিক আছে? আবার কার্বন কার্বন কি থাকতে হবে? এরকম ডাবল বন্ড থাকবে, অথবা কার্বন কার্বন কি থাকবে? ট্রিপল বন্ড থাকবে। এছাড়া তারা হবে বদ্ধ, বদ্ধ। আবার তারা কিন্তু তোমার চেইন কাঠামো হয়ে থাকে। কি হতে পারে ভাইয়া? চেইন কাঠামো হতে পারে। শাখা শিকলও হতে পারে, মানে শাখা তৈরি করবে, শিকল তৈরি করতে পারে। ওকে, এরা হচ্ছে কি ভাইয়া? সবাই অ্যালিফ্যাটিক। তোমরা একটা টপিকস দেখলে বা একটা ওয়ার্ড শুনলে অবাক হবা, সেটা কি? যে বড় একটা ডোম বা চেম্বারের মধ্যে যদি আমরা এই পেট্রোলিয়াম যে উপাদানগুলো আছে এগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রা দিলে তখন তুমি কি দেখবে জানো? যে এখানে আমি যদি প্রাকৃতিক উপাদান পেট্রোলিয়ামগুলোকে নিয়ে তাপ দেই তাহলে ভাইয়া এর নিচের দিকে একটা লিকুইড জমা হবে। কি জমা হবে? লিকুইড। হ্যাঁ, লিকুইড। আর উপরের দিকে হচ্ছে এরকম ফেনা ফেনা সদৃশ কিছু অংশ দেখা যাবে, ফেনা। এই ফেনা ফেনা মানে হচ্ছে ফ্যাট, 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 দ্যাট ইজ ফ্যাট। তাহলে ফ্যাট মানে কি ভাইয়া? এই ফ্যাট থেকে আসছে তোমার এলিফার, এলিফার মানে এলিফ্যাট। আর যদি আমি বলি যে এই অংশটাতে একটু দেখো, নিচের অংশে যেটা লিকুইড ছিল, লিকুইড, এটা অনেকটা সুগন্ধিকারক, মানে অনেক ভালো একটা স্মেল পাওয়া যায়। এটার নাম হচ্ছে ভাইয়া অ্যারোমা। কি বলো এটাকে? অ্যারোমা। ওকে, সো অ্যারোমা, এই অ্যারোমা মানে কি বলো? অ্যারোমা কি বলো তো? অ্যারোমা মানে হচ্ছে ভাইয়া সুগন্ধি। অ্যারোমা মানে কি? অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি, মানে অনেকটা সুমিষ্ট গন্ধযুক্ত, এইভাবে আসছে। আর এই যে দেখো এলিফ্যাট, এলিফ্যাট থেকে আসছে অ্যালিফ্যাটিক, আর এই অ্যারোমা থেকে আসছে কি ভাইয়া? অ্যারোমেটিক, অ্যারোমেটিক। ওকে, সো আমরা হাইড্রোকার্বনের এই বংশধর পড়তে গিয়ে দেখলাম যে হাইড্রোকার্বন মানে কি ভাইয়া? হাইড্রোজেন প্লাস কি কার্বনের সমন্বয়ে তৈরি। আবার এদের মধ্যে আবার ঢুকে গেছে কি অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকে ঢুকছে আবার অ্যারোমেটিকে ঢুকছে। এখন অ্যালিফ্যাটিকের মধ্যে শুধু তাই নয়, শুধু যে কার্বন আর হাইড্রোজেন থাকবে ব্যাপারটা কিন্তু তা নয়, এখানে আবার বিভিন্ন কার্যকরী মূলক ঢুকবে। বেলে স্যার যেমন? দেখো এই যে কার্যকরী মূলকটা দেখতে পাচ্ছ COOH, দেখো এখানে তো অক্সিজেন ঢুকে গেল। আবার দেখো এখানে আমি অ্যালডিহাইড নিয়ে আসবো, আমি এখানে সায়ানাইড নিয়ে আসতে পারি, যেটাকে নাইট্রাল বলা হয়, সায়ানাইড। আবার আমি কিন্তু এখানে আনতে পারি, সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? কিটোন আনতে পারি, কিটোন। তাহলে দেখি এখানে অক্সিজেন আছে। আবার আমি কিন্তু এখানে অ্যামাইনো মূলক আনতে পারি, অ্যামিন মূলক যেটাকে বলা হয়, ঠিক আছে? আবার দেখো OH ও আনা যায়। কি আনা যায়? OH, OH। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, কার্বোহাইড্রেট মানে হাইড্রোকার্বন অথবা কার্বোহাইড্রেট যেটাকে বলা হয়, কার্বোহাইড্রেটস মানে হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। কিন্তু আমরা কি পড়তেছি? হাইড্রোকার্বন, যেখানে কি থাকবে? কার্বন আর হাইড্রোজেনের মিশ্রণ থাকবে। ওকে, সো এই কার্বন আর হাইড্রোজেনের মিশ্রণটা আমি এখানে দেখলামই, কিন্তু এই কার্বন আর হাইড্রোজেনের সাথে যদি তোমার কার্বক্সিলিক গ্রুপ আসে বা অ্যালডিহাইড আসে তাহলে কিন্তু অক্সিজেন চলে আসতেছে। তাহলে আমি বলতে পারি না যে হাইড্রোকার্বনও এক ধরনের কি জৈব যৌগ, তাই না? তাহলে জৈব যৌগ যেহেতু আমার হাইড্রোকার্বন জৈব যৌগের একটা জাতক বা বিশাল শ্রেণী বলতে পারি, আমি একটা গোত্র বলতে পারি, তার মানে এটা হচ্ছে ভাইয়া টু টাইপস, অ্যালিফ্যাটিক আর কি অ্যারোমেটিক। তাহলে অ্যালিফ্যাটিকে কারা আসতেছে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। দেখছো এখানে অ্যালিফ্যাটিকে কারা কারা আসতেছে বলো তো? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখন দেখো এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, যেটা দেখো যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আবার কি হতে পারে? কার্বন কার্বন ডাবল বন্ডও কিন্তু এখানে আছে। দেখো কার্বন কার্বন কি আছে? এই যে ডাবল বন্ড। ওকে, ডাবল বন্ড আছে, আবার ট্রিপল বন্ডও আছে। তার মানে অ্যালিফ্যাটিকে কিছুটা ঝামেলা আছে। তো আমরা অ্যালিফ্যাটিক নিয়ে আজকে একটু পড়তে চাই। সেটা হচ্ছে যে হাইড্রোকার্বনের মধ্যে যে অ্যালিফ্যাটিক তুমি দেখতে পাচ্ছ, এই অ্যালিফ্যাটিকের মধ্যে আবার কতগুলো টাইপ আছে। কি কি টাইপ আছে? একটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তুমি অ্যালিফ্যাটিক নামটা 9-10-এ নাও বলতে পারো, সমস্যা নাই। একটা বলবো কি মুক্ত শিকল, আর একটা বলবো কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা অ্যালিফ্যাটিক সম্পর্কে জানতে চাই তাহলে তুমি অবশ্যই মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা ভালো করে জানতে হবে। তাহলে সেটা জানতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে। আসো আমরা এখন একটু যেতে চাই মুক্ত এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে। ওকে,
দেখি আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে, মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন কারা? দেখো যে সকল হাইড্রোকার্বনের প্রথম এবং শেষ কার্বন পরস্পর বন্ধনবিহীন। ভাইয়া তোমার এটা জানতে হলে আগে তুমি জানতে হবে এদের একটা শ্রেণী আছে। সি যদি একটা থাকে C1, এটা কি বলা হয় বলো তো? মিথ। কি বলবো আমরা? মিথ। সি যদি দুইটা থাকে এটা কি বলবো? ইথ। ইথ। আবার C3 হলে এটা কি বলবো? প্রোপ। ঠিক আছে, প্রোপ। আবার C4 থাকলে বিউট। বিউট বলা হয়, ঠিক আছে, বিউট। আবার C5 হলে এটা কি বলা হয়? প্যান্ট। আবার C6 হলে এটাকে আমরা কি বলবো? হেক্স। এভাবে C7 হলে হ্যাপ্ট, C8 হলে অক্ট, C9 হলে নন, এরপরে কি? ড্যাক। তাই তো? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমার এটা অ্যালকেন হয়ে থাকে, যে আসতেছে কথাগুলো আসতেছে, তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনের ব্যাপারটা তুমি যখন পড়বা তখন এখানে কিছু কথা তোমার অবশ্যই মনে রাখতে হবে। কিরকম? দেখো ভাইয়া, তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের প্রথম এবং শেষ কার্বন পরস্পর কি মুক্ত থাকে, বন্ধনে আবদ্ধ না, তাদেরকে আমরা কি বলি? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কি দাঁড়াবে? দেখো এই যে একটা কার্বন, দুইটা কার্বন। তো আমি যদি এখানে এখন তোমাকে দেখাই যে একটা কার্বন, দুইটা কার্বন, মানে এখানে আমি সি কয়টা দিব? একটা। হাইড্রোজেন কয়টা? তিনটা। এখানে কয়টা? তিনটা। তোমরা কি জানো যে কার্বনের ভ্যালেন্সি বা যোজনী কত ভাইয়া? কার্বনের ভ্যালেন্সি বা যোজনী হচ্ছে 4, নরমালি 4। এটা একটা চতুর্যোজী মৌল, তাই তো? তো তার 4টা হাত ফিল আপ না করা পর্যন্ত সে কখনো আপনার জৈব যৌগ তৈরি করবে না বা হাইড্রোকার্বনে আবদ্ধ হবে না। তাহলে কার্বনের এই যে একটা হাত কিন্তু এখানে ফিল আপ হয়ে গেল, কার্বন টু কার্বন। তাহলে এটা কিন্তু দেখেন ফার্স্ট এন্ড লাস্ট কার্বন কি ভাইয়া? পরস্পর বন্ধন যুক্ত। তাহলে এটা কিন্তু মুক্ত শিকল হাইড্রোকার্বন হবে না। তাহলে মুক্ত শিকল কারা? আমি যদি আরেকটু বড় করি যৌগটাকে, 3 কার্বন বিশিষ্ট নেই, তাহলে তুমি দেখবা এখানে কিন্তু অলরেডি মুক্ত শিকল হয়ে গেল। তা আমি এখানে কয়টা হাইড্রোজেন দেবো বলো তো? 2টা হাইড্রোজেন দেবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মাই ডিয়ার স্টুডেন্টস? ব্যাপারটা দাঁড়ালো এখানে এইরকম যে তোমরা যদি একটু নজর দাও, দেখো এখানে আমার কয়টা কার্বন আছে বলো তো? এখানে আমার আছে টোটাল কয়টা কার্বন? 3টা কার্বন, তাই না? আমি এখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে ধরতেই পারি, যে কোনো দিক থেকে ধরা যায়। তাহলে এটার নাম কিন্তু, যে 3 কার্বন, 3 কার্বন হলে কি বলি আমরা? এই যে প্রোপ, তাই না? যেহেতু একক বন্ধন আছে তাই বলবো কি? প্রোপেন। কি বলবো? প্রোপেন। ওকে, তাহলে এর নাম কি বলবো আমি বলতো? প্রোপেন, তাই তো? যেহেতু আমরা অ্যালকেন সম্পর্কে এখন আইডিয়া পাই না, তারপর আমি শিখালাম প্রোপেন। এখন স্যার মুক্ত শিকল কেন এটা? ভাই এটা মুক্ত শিকল এই কারণেই, দেখো এটা মুক্ত শিকল এই কারণে, দেখো এটা তার 1 নাম্বার কার্বন যদি হয়, এটা কয় নাম্বার? 3 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বন পরস্পর কি? উন্মুক্ত। তাই এরা কি শিকল? মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন থেকে দেখো এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটা হচ্ছে এটার প্রথম এবং শেষ কার্বন কি পরস্পর উন্মুক্ত, মানে বন্ধনে আবদ্ধ নয়। এই কারণে এরা কি শিকল বলতো? এরা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে আমি যদি আরেকটু বড় দেখি যে স্যার মুক্ত শিকল হাইড্রোকার্বন কি সব সময় একক বন্ধনে আবদ্ধ হয়? এরা কি দ্বিবন্ধন হতে পারে না? ত্রিবন্ধন হতে পারে না? হ্যাঁ, সেটা আমরা দেখব। তবে তার আগে তোমাকে জানতে হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন কয়টা ধরনের হয়। মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ভাইয়া আমি বলছি, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত, আর এটা কি? অসম্পৃক্ত। তাহলে আমরা এখন চলে যাব মুক্ত শিকল হাইড্রোকার্বনের প্রকারভেদে। 2টা ধরন আছে, একটা সম্পৃক্ত আর এটা কি? অসম্পৃক্ত। আমি বিশ্বাস করি তুমি যদি এই ক্লাসগুলা খুব ধৈর্য সহকারে করো, মনোযোগ দিয়ে করো, তোমার অর্গানিক কেমিস্ট্রিতে অর্থাৎ জৈব যৌগ কিংবা হাইড্রোকার্বন সম্পর্কে পুরোপুরি একটা কনসেপ্ট ক্লিয়ার ধারণা চলে আসবে। আর তোমাকে এই ধারণা পাওয়ার জন্য তুমি 100% যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ তুমি 100তে 100 শিওর থাকো, একটা কোশ্চেনে তোমার ভুল হবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখব মুক্ত শিকল হাইড্রোকার্বনের প্রকারভেদ। তাহলে এইখানে যদি আমি তোমাকে দেখাই, এই দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বনের কি প্রকারভেদ। ওকে, সো আমরা 1 নম্বরে শিখবো কি বলতো? সম্পৃক্ত। সম্পৃক্ত, ঠিক আছে? তো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কারা? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? ওকে, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? দেখো এরা কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে এরাও কিন্তু তোমার
মুক্ত শিকল, এদের শেষ কার্বন এবং প্রথম কার্বন দুইটাই কি হবে, পরস্পর উন্মুক্ত থাকবে। ঠিক আছে, তো কিরকম এটা দেখো, 1 2 3 4, আমি এখানে 4টা কার্বন নিলাম, এখানে আমি 3টা হাইড্রোজেন দেব, এখানে দেব 2টা, এখানে দেব কি 2টা, আর এখানে দেব এই দেখো 3টা হয়ে গেল, 3টা হয়ে গেল, তাই না? তাহলে এইখানে তুমি দেখো এটা কিন্তু একক বন্ধন, সবগুলা কি বন্ধন, একক বন্ধন। তাহলে আমি এটার নাম দিব কি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এরা সবগুলো কি একক বন্ধন না? মনে রাখবা একটি কথা, যদি তুমি দেখো, কি বলছি, মনে রাখবে একটি কথা, যদি তুমি দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বনে মেইন বডিতে কার্বন কার্বন সবগুলো কি বন্ধন আছে, সবগুলোই একক বন্ধনে থাকে, তাহলে আমরা সেটাকে বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটার আরেক নাম হচ্ছে ভাইয়া অ্যালকেন। এটার আরেক নাম কি বলতো, এটার আরেক নাম হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। সো তুমি যদি অ্যালকেন সম্পর্কে একটু জানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। কিরকম ভাবে দেখো, এই অ্যালকেন, অ্যালকেন জানতে হলে তোমার সূত্র জানতে হবে CnH2n প্লাস কি ভাইয়া 2। আবার অ্যালকেন সবসময় sp3 সংকরীকরণ মেনে চলে, এটা অল টাইম। ঠিক আছে, তো অ্যালকেনের অন্যান্য যে সদস্যগুলো আছে, স্পেশালি অ্যালকেনে সবসময় তোমার এই বন্ধন যে কোণের মানটা আছে না, এই যে বন্ধন কোণ, হ্যাঁ, এই অ্যালকেনের বন্ধন কোণের মানটা হবে 109.28 ইঞ্চ। ঠিক আছে, এটা মোটামুটি তুমি জানতে পারো, ইনফরমেশন না জানলেও সমস্যা নাই। তাহলে অ্যালকেন মানে হচ্ছে ভাইয়া সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত, এরা সবসময় কি হবে, সম্পৃক্ত হবে। সো আশা করি তুমি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কি মোটামুটি বুঝছো। তো আমরা যদি একটু এটার পাশাপাশি এখন অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কি সেটা জানতে চাই, তাহলে তুমি আশা করি আরো অনেকটা ক্লিয়ার হবা। দেখো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনটা, তো আমরা এখন একটু অসম্পৃক্ত যেতে চাই। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কে বা কারা? হ্যাঁ, আমি আরো যৌগ দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা দিব, তাহলে তোমরা কি জানলা, যে সম্পৃক্ত মানে হচ্ছে কি অ্যালকেন। আর মনে রাখবা আরেকটি কথা, সেটি কি বলতো, হ্যাঁ, সেটি হচ্ছে অ্যালকেনে সবসময় তোমার সিগমা বন্ধন থাকে, কি থাকে, সিগমা বন্ধন। তাহলে আমরা একটু এখন 2 নম্বরে যেতে চাই, সেটা হচ্ছে ভাইয়া অসম্পৃক্ত, মানে আনস্যাচুরেটেড। এই যে অসম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, হ্যাঁ, মুক্ত শিকল কি হাইড্রোকার্বন। তো আমি এখানে সংক্ষেপে লিখলাম হাইড্রোকার্বন। ঠিক আছে, হাইড্রোকার্বন। তো এইটা আবার 2টা টাইপ আছে ভাইয়া। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের দেখো 1 2 3 4 ধরো 5 দিলাম। ঠিক আছে, 1 2 3 4 5, মানে 5 কার্বন মানে প্যান্ট, তাই তো? সো আমি এখানে দেব হাইড্রোজেন, এখানে আমি ডাবল বন্ড দিব, এখানে আমি দিব আবার হাইড্রোজেন 3টা। তাহলে এখানে দেখো 2টা দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন হবে, তাই তো? সো এইটাও কিন্তু ভাই দেখো ফার্স্ট, এটা যদি আমি প্রথম কার্বন ধরি, তুমি এই পাশ থেকে ধরতে হবে, কেন জানো? কারণ এই দ্বিবন্ধন কিন্তু এটা কার্যকরী মূলক ভাইয়া। তুমি কোন কার্বনকে 1 নাম্বার কার্বন ধরলে দ্বিবন্ধনকে কাছে পাওয়া যায়, সেটাকে তুমি কি ধরবা, 1 নাম্বার কার্বন ধরবা। ওকে, সো আমি যদি বাম সাইড থেকে হিসাব করি, এটা 1 নাম্বার, এটা কত 2, এটা কত 3, এটা কত 4, এটা কত 5, তাই না? 5টা কার্বন প্যান্ট হয়ে গেল। ওকে, যেহেতু আমার এখানে দ্বিবন্ধন আছে, দেখো তো বাচ্চারা, এই দেখো এখানে কি আছে ভাই, এখানে দ্বিবন্ধন আছে, তাই না? দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকা মানে হচ্ছে অ্যালকিন। কি বলবো আমরা, দ্বিবন্ধন থাকলে কি হবে, দ্বিবন্ধন থাকলে হবে অ্যালকিন, অ্যালকিন। ওকে, অ্যালকিন, এটা মাথায় রাখবা, হ্যাঁ, অ্যালকিন। আর অ্যালকিনে কি হয় বলো, ই হয়, ই হয়, তাই না? আর অ্যালকেনে কি হয়, কি বলছিলাম মনে আছে? এই দেখো অ্যালকেনে কি হবে জানো, অ্যালকেনে হবে ই, তাই না, ই। আর অ্যালকিন হবে কি, ই। এটা সূত্র হচ্ছে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, হাইড্রোজেন সংখ্যা কি তার দ্বিগুণ। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস তোমরা মনে রাখবা, যেখানে দ্বিবন্ধন দেখবা, দ্বিবন্ধন এখানে থাকবে একটি সিগমা বন্ড, কি থাকবে, একটা সিগমা বন্ড। আর যেখানে দ্বিবন্ধন আছে সেখানে একটা ঝামেলা আছে, কি থাকবে, একটি থাকবে পাই বন্ড, একটা কি বন্ড থাকবে, পাই বন্ধন থাকবে। সো এই যে সিগমা এবং পাই নিয়ে তোমাদের
ওমেগাতে আরেকটি ক্লাস আসবে সিগমা এবং পাই। তুমি কি পাই হতে চাও নাকি সিগমা হতে চাও? তাহলে সিগমা এবং পাই সম্পর্কে জানতে হলে চোখ রাখুন ওমেগার পর্দায়। আর এই সিগমা বন্ধনকে আমরা নর্মালি এরকম একটা সাইন আছে এটা দ্বারা প্রকাশ করি, আর পাইকে নর্মালি আমরা এই যে পাই দ্বারাই প্রকাশ করে থাকি। ঠিক আছে, তো সিগমা এবং পাই সম্পর্কে জানতে হলে তোমাকে আগে পরীক্ষা করো তুমি কি সিগমা নাকি পাই। এই সিগমা এবং পাইয়ের মধ্যে আসল ঘটনা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের এই ওমেগার সকল লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাসে, পাশাপাশি আমাদের অফলাইন ব্যাচে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সিগমা এবং পাই সম্পর্কে জানলাম হালকা একটু। তাহলে অসম্পৃক্ত মুক্ত সকল হাইড্রোকার্বন কারা? যে সকল হাইড্রোকার্বনের প্রথম এবং শেষ কার্বন পরস্পর মুক্ত, কিন্তু যারা কার্বন কার্বন দ্বিবন্ধনে থাকবে তারাই কিন্তু অসম্পৃক্ত। তারা কি? অসম্পৃক্ত। আর এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে একটা হচ্ছে অ্যালকিন, যেখানে ডাবল বন্ড থাকবে। আরেকটা কি বলতো? অ্যালকিন। আরেকটা কি? অ্যালকাইন। আরেকটা কি? অ্যালকাইন। তাহলে ভাইয়া এটার নাম কি বলতো? এই যে তুমি এটা দেখলা না, এটার নাম কি? কেউ কি পারবা এটার নাম? হ্যাঁ, এটার নামটা আমি বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে, যেহেতু আমার 5 কার্বন তাহলে হবে কি? প্যান্ট। আর যেহেতু আমার দ্বিবন্ধনে কি আছে, মানে সরি 2 নাম্বার কার্বনে কি আছে? দ্বিবন্ধন আছে, তাই হবে কি বলতো? প্যান্টিন 2। প্যান্টিন, এই যে প্যান্টিন 2, অথবা প্যান্ট 2 ইন, অথবা প্যান্ট 2 ইন, অথবা 2 প্যান্টিন। ঠিক আছে, এটা বলা যাবে। আর নামকরণ নিয়ে আমাদের অবশ্যই ক্লাস হবে ইনশাআল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে একটা পাইলাম কি বলতো? আমরা এখানে একটা পেয়ে গেলাম, এই দেখো অ্যালকিন পাওয়া গেলাম। কি পাইলাম? অ্যালকিন পাইলাম, অ্যালকিন। তাহলে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে কি আরেকটা আছে? জি মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটা আছে। সেটা কি? সেটা আমি তোমাকে একটু বলছি। দেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আরেকটা গুরু আছে। সেটা কি? দেখো, আমি যদি জাস্ট এটাকে একটু কেটে দেই, হ্যাঁ, আচ্ছা এটাও কেটে দিলাম, এই হাইড্রোজেনটাও কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে কি করবো এখন বলো তো? এখানে আমি এখন ট্রিপল বন্ড দেব। কয়টা বন্ড দেব? 3টা। দেখছো, 3টা বন্ড দিলাম। সো 3টা বন্ড দেওয়ার মানে হচ্ছে আমার এই হাইড্রোজেনটাও কেটে নিতে হবে। ওকে, আবার এই হাইড্রোজেনটা কি কেটে নিতে হবে, এটাও থাকবে না। ওকে, সো এইখানে দেখেন তো ভাই, কার্বন কার্বন কি হয়ে গেল এখন? ত্রিবন্ধন। কিন্তু কার্বন কার্বন ত্রিবন্ধন হওয়ার পরেও কি আমার প্রথম এবং শেষ কার্বন কি উন্মুক্ত নাকি বদ্ধ? উন্মুক্ত। তাহলে এরা কি মুক্ত শিকল হাইড্রোকার্বন, বাট অসম্পৃক্ত। কেন? এই যে অসম্পৃক্ত শব্দটা আমরা ব্যবহার করি, সেটা একমাত্র পাই বন্ধনের কারণে। কার কারণে? পাই। তুমি আমাকে বলবা যে অ্যালকিনে কি পাই বন্ধন আছে না? অবশ্যই আছে। তো পাই বন্ধন থাকলে সে অসম্পৃক্ত কেন? মানে সে পৃক্ত হতে চায়, অর্থাৎ সে বিক্রিয়া দিবে। আবার এখানে দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাই না? এই দেখো ত্রিবন্ধন, ত্রিবন্ধন। দেখো আমি একটু মুছে দিচ্ছি, আবার লিখতেছি। এই দেখো যে কার্বন কার্বন কি আছে এখানে, এই দেখো ত্রিবন্ধন আছে, তাই না ভাইয়া? তাহলে এই যে ত্রিবন্ধনটা দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ, এখানে তাহলে কয়টা পাই থাকবে বলো তো? আর কয়টা সিগমা থাকবে? মনে রাখবা, কার্বন কার্বন ত্রিবন্ধনে, কার্বন কার্বন কি বলছি? কার্বন কার্বন, এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন দেখতে পাচ্ছ না? এই কার্বন কার্বন ত্রিবন্ধনে সবসময় একটা সিগমা থাকবে এবং দুইটা কি থাকবে? পাই। কয়টা পাই থাকবে? দুইটা পাই থাকবে। কয়টা পাই? দুইটা পাই। কথা কি বুঝছো? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে আমরা 2 নাম্বারটা পাইছি কি? অ্যালকাইন। কি বলবো আমরা এটাকে? দেখো এটার নাম কি? অ্যালকাইন। এই যে আমি এখানে লিখতেছি, দেখো অ্যালকাইন, অ্যালকাইন। এই অ্যালকাইনে আমরা যে সূত্র ব্যবহার করি, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ মাইনাস কত? 2। মানে কার্বন সংখ্যা যা হবে, হাইড্রোজেন সংখ্যা যা দ্বিগুণ হবে, কিন্তু দুইটা মাইনাস হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে তুমি যেটা দেখবা যে স্যার এখানে আর কি থাকবে? এখানে থাকবে আর তোমার একটা সিগমা এবং দুইটা পাই। পাশাপাশি এই অ্যালকাইনের নামকরণে হবে ওয়াই এন ই, আইন। ওয়াই, দেখছো এখানে লক্ষ্য করছো যে এখানে তোমাকে লিখতে হবে কি বলো তো? এখানে তোমাকে লিখতে হবে ওয়াই এন ই, আইন, আইন। এখানে কয়টা পাই আছে? দুইটা পাই আছে। তার মানে এটা আরো বেশি অসম্পৃক্ত, তাই না? তোমার কাছে মনে হচ্ছে বেশি অসম্পৃক্ত, আসলে না, এটা একটু কম অসম্পৃক্ত। তাহলে সবচেয়ে বেশি অসম্পৃক্ত কোনটা? অ্যালকিন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে যদি এখন বলে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড অ্যান্ড কার্বন কার্বন কি ট্রিপল বন্ড, এই তিনটার মধ্যে দেখো, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় কোনটা, মানে বিক্রিয়া দিতে পারে, এরা কারা? এরা কি অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? অবশ্যই অ্যালকিন। সবচেয়ে বেশি বিক্রিয়া দিবে কে? অ্যালকিন। এবং এই অ্যালকিনের এখানে যে তোমার
অসম্পৃক্ত অর্থাৎ পাই বন্ধন আছে, এটা পরীক্ষা করার জন্য আমাদের বেয়ার পরীক্ষা আছে এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা আছে, কিভাবে কালার চেঞ্জ করে তারা নতুন যৌগ গ্লাইঅক্সাল তৈরি করতে পারে এবং 1,2-ডাইব্রোমো প্রোপেন তৈরি করে বা 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি করে, সেটা আমরা দেখব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। তাহলে ভাই এই যে অ্যালকেন দেখতে পাচ্ছ না, অ্যালকেন মানে সম্পৃক্ত যেটা, এটা কেন সম্পৃক্ত জানো? কারণ সে সহজে বিক্রিয়া দিবে না, তার যা দরকার তার তাই আছে। কার্বন চায় তার চারটা হাতে চারটা একক বন্ধন তৈরি করতে, কি করতে চায় দেখো, কার্বন চায় সব সময় তার এই যে চারটা হাত দেখতে পাচ্ছ না কার্বনের, এই দেখো এই 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 সবগুলো কি একক বন্ধনে আছে না, এগুলো কি সিগমা বন্ধন, কি বন্ধন সিগমা। এখন সিগমা এবং পাই এই সম্পর্কে কিন্তু আমি বলছি পরের ক্লাস, ভালো একটা ক্লাস পাওয়া, কেন সিগমা কেন পাই। ভাইয়া এটা গল্প হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দুইটাই কি বলতো অধাতু না, আর অধাতু অধাতু কি করে ইলেকট্রন শেয়ার করে, শেয়ারের ফলে কি হয় সমযোজী বন্ধন হয়, কি বন্ধন সমযোজী বন্ধন। আমরা সবাই জানি যে সমযোজী বন্ধনটা দুর্বল হয়, তাহলে সমযোজী বন্ধনে যেহেতু সিগমা এবং পাই আছে, তাহলে এই সমযোজী বন্ধন দুর্বল তাই না, তাহলে এদের মধ্যে সবচেয়ে আবার সবল কোনটা সিগমা, আর সবচেয়ে দুর্বল কোনটা পাই। মানে সমযোজী বন্ধন শক্তি যেহেতু দুর্বল বা সমযোজী বন্ধনে যেহেতু দুর্বল, দুর্বলের মধ্যে যেটা একটু সবল সেটা হলো সিগমা, আর যেটা একেবারে দুর্বল মানে কম শক্তিশালী সেটা কি পাই। তার মানে সিগমা এবং পাই মানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের বন্ধন তৈরির যে সক্ষমতা এবং তারা কতটা দুর্বল, এই বিষয়টাকে মিন করা হচ্ছে। এখন এই যেহেতু আমার এখানে কার্বন কার্বন একক বন্ধন মানেই হচ্ছে তোমার কি বলতো, কার্বন কার্বন একক বন্ধন মানে হচ্ছে অ্যালকেন, যেহেতু তারা অন্য কারোর সাথে সহজে বিক্রিয়া দিতে পারে না, তারা স্টেবল এবং তারা সম্পৃক্ত, অর্থাৎ তাদের যা আছে তা দিয়ে তারা বন্ধন তৈরি করে, সহজে ভাঙে না, এই কারণে অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। কি বলা হয় প্যারাফিন। ভাইয়া এই প্যারাফিন পরীক্ষা আসবেই, এই প্যারাফিন পরীক্ষায় আসবেই, এটা শিওর শর্ট, এটা শিওর শর্ট, প্যারাফিন পরীক্ষা আসবে 100% শিওর থাকো। মানে এই কোশ্চেনটা, অর্থাৎ অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, অথবা মিথেনকে প্যারাফিন বলা হয় কেন, অথবা ইথেনকে কিংবা প্রোপেনকে, অর্থাৎ অ্যালকেনের যত সদস্য আছে একক বন্ধনে, কেন এরা প্যারাফিন নামে পরিচিত, এই প্রশ্নটা 100% আসবে এবং তুমি পারবা না এটাও 100% শিওর। তাহলে যদি তুমি পারতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয় এটা আসবে, আবার অ্যালকিন এটাকে অলেফিনস বলা হয় কেন এটাও আসে। তাহলে অ্যালকিনকে কেন অলেফিনস বলা হয়, মানে তৈল উৎপাদনকারী পদার্থ বা যৌগ বলা হয় কেন, অ্যালকিনকে অলেফিনস বলা হয় কেন, তৈল উৎপাদনকারী কেন বলা হয়, এটাও শিওর শর্ট থাকো 100% আসবে এবং তুমিও পারবা না এটাও 100% শিওর। তাহলে আমাদের পারতে হলে পড়তে হবে, আর পড়তে হলে জানতে হলে আমাদের ওমেগার খোঁজ করতে হবে, আর ওমেগাতে তোমাদের এতটা শিওর শর্ট দিয়ে হাফ শর্ট ক্লাসের মাধ্যমে 100% কমনের নিশ্চয়তায় পড়ানো হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে তোমরা একটা ক্লাসে জানলা যে অসম্পৃক্ত এবং সম্পৃক্ত জৈব যৌগ এবং হাইড্রোকার্বন সম্পর্কে, আশা করি তোমরা জেনে গেছো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখন এটার নাম বলি যে স্যার এটার নামটা কি, দেখো তো এটার নাম কি, আমি একটু ফ্রেশ করে তোমাদেরকে বোঝাতে চাই। দেখো এগুলো আমি সব কেটে কেটে দেই, দেখো তো আমরা একটু ফ্রেশ ভাবে জানতে চাই যে এটার নামটা আসলে কি হতে যাচ্ছে। ওকে, তো দেখি হ্যাঁ, আচ্ছা আসো এখানে দেখবো আমরা এখন যে এটার নাম আসলে কি। দেখো তো ভাই এটার নামটা কি বলো তো, যেহেতু এখানে 1 2 3 4 5 5টা কার্বন আছে না, তাহলে এটা কি হবে বলো তো, প্যান্টাইন। প্যান্টাইন কত হবে 2, অথবা 2 প্যান্টাইন, অথবা প্যান্ট 2 আইন। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, এই যে প্যান্টাইন 2, তাই না, 2 লিখবো কেন, কারণ এই যে 2 নাম্বার কার্বনে কে আছে বলো তো, 2 নাম্বার কার্বনে ত্রিবন্ধন আছে, কি বন্ধন আছে ত্রিবন্ধন আছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে প্যান্টাইন 2টা কি অ্যালকাইন, একটা হচ্ছে অ্যালকেন আর একটা হচ্ছে কি অ্যালকিন আর একটা কি অ্যালকাইন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যালকেন কি সম্পৃক্ত, আর অ্যালকিন এবং অ্যালকাইন দুইটা কি অসম্পৃক্ত। অ্যালকেনের সূত্র কি CnH2n+2, তাই না, আর অ্যালকিনের সূত্র কি CnH2n, মানে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ। তাহলে অ্যালকাইন কি কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ -2, তার মানে দুইটা কম হবে, তাই তো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। এবং অ্যালকেনে কেন পাই বন্ধন নাই, কেন তারা সম্পৃক্ত, আবার অ্যালকিন এবং অ্যালকাইন তারা কিন্তু অসম্পৃক্ত, কেন অসম্পৃক্ত,
তাদের মধ্যে সিগমা পাইয়ের একটা সংঘর্ষ আছে। এই সংঘর্ষের মধ্যেই আমাদের আজকের লেকচারটি শেষ হচ্ছে। আমরা এই সংঘর্ষের যে মানে ঘর্ষণ সেটা আমরা আগামী ক্লাসে মসৃণ করে দেব। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।